আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কি? জি ভাইয়া শোনা যাচ্ছে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করছি আজকে আমাদের প্রজেক্ট ম্যানেজ ল্যাব আয়োজিত আজকের আমাদের নির্ধারিত প্রোগ্রাম। সাথে আছি আমি আজহার আহমদ রেজা, অ্যাপারেল প্রফেশনাল হিসেবে আছি। আর ফয়েজ ভাইয়ের কৃপায় রিসেন্টলি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে নাম লিখিয়েছি, কাজ করতে শিখছি আর কি এখনো। আজকে আমাদের যে নির্ধারিত সেশন, সেখানে আমাদের মেহমান হিসেবে থাকবেন, গেস্ট হিসেবে থাকবেন আজি মোহাম্মদ ভাই, যিনি এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা অবস্থান দখল করে আছেন। যদিও বয়স বলেন বা বলেন, সব দিক দিয়ে আমাদের অনেক ছোট বাচ্চা ছেলে বলা চলে। তিনি গ্রাজুয়েশন করেছেন শাহজালাল ইউনিভার্সিটি থেকে 2009 সালে এবং বুয়েট থেকে 2012 সালে পোস্ট গ্রাজুয়েশন করেছেন। বর্তমানে ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ফেলোশিপ করছেন। স্টিল এখনো স্টুডেন্ট, ওনার ভাগ্য ভালো, উনি এখন স্টুডেন্ট হিসেবে আছেন, বাট আমরা এখনো করতে পারছি না। সো ওনার পরিচয় উনি যেটা দিতে পছন্দ করেন সেটা হচ্ছে লিড কনসালটেন্ট পেনাশিয়া টেক, এবং তার সাথে উনি আরেকটা বিশাল কাজ করেন, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাপারেল ম্যানেজমেন্ট, যেটার মাধ্যমে ওনার সাথে আসলে আমাদের পরিচয় বলেন বা অন্যান্য বলেন, সেই জিনিসটা ইনস্টিটিউট অফ অ্যাপারেল ম্যানেজমেন্ট নামে চট্টগ্রামে বিশাল একটা ইনস্টিটিউশন চালান, যেখানে আপনার যারা স্কিল এবং আনস্কিল সব প্রফেশনালদেরকে আসলে ট্রেনিং দেওয়া হয়। আর ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছে, উনি ট্রেনার হিসাবে বিভিন্ন জায়গায় ট্রেনিং দেন। বিআইএম ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ওইখানেই প্রথম পরিচয়, সেটা হচ্ছে 2019 সালের দিকে। তো ওইখানে আমি পড়তে যাইতাম, স্টুডেন্ট হিসেবে ছিলেন, উনি শিক্ষক হিসেবে ছিলেন এই হিসাবে। সো উনি এই ভালো ট্রেনার হিসেবে বিভিন্ন জায়গায় ট্রেনিং দেন। রাজা ভাই শোনা যাচ্ছে না। একটা প্রজেক্ট উনি ট্রেনার হিসেবে আছেন। সো আজিম ভাই, হ্যাঁ, আপনাকে স্বাগতম আমাদের এই ইয়াতে। তো আশা করি আপনি শুরু করতে পারেন, আর আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলে আপনার মনে হয় শুরু করতে পারে। আমি আসলে বেশ দূরে আছি, মানে অনেক কষ্ট করে কানেক্ট করছি। শোনা যাচ্ছে কিনা একটু আওয়াজ দিবেন, কারণ আমি নেটওয়ার্কে খুঁজে সকাল থেকে ট্রাই করতেছিলাম একটু নেটওয়ার্কে আসতে। তো শোনা যাচ্ছে আমাকে? ওকে, আমি জাস্ট একটু চেহারাটা দেখানোর জন্য ক্যামেরাটা কি করলাম, জাস্ট চেহারাটা দেখানোর জন্য ক্যামেরাটা চালু করলাম, পরে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। তো রেজা ভাই সহ যারা আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রোগ্রামে জয়েন করার আগে আসলে একটা টার্ম আমার মাথায় বারবার আসতেছিল, যেটা নাম হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম। মানে অনেকগুলা ট্যালেন্ট, অনেকগুলা কি গুণী মানুষের মাঝখানে যখন কথা বলতে হয় আর কি, তখন মানে এই সিনড্রোমটা শুরু হয় না, মনে হয় কি কোন একটা জায়গায় আটকে যাবো, কোন একটা জায়গায় আটকে যাবো, বা কোন একটা বিষয় নিয়ে কথা বলতে খুব হেজিটেশন ফিল করা। তো পিএমসি ক্লাবে আমি যতটুকু জানি, যতগুলো মেম্বার আছে সবাই মানে স্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং কি অনেক নলেজেবল। তো আমি আসলে এখনো ছাত্র, রেজা ভাই যেটা বলছে, আমি চেষ্টা করি হচ্ছে আমি যেটা জানি সেটা শেয়ার করতে, কারণ আমি বিলিভ করি আমি যেটা জানি সেটা যে আরেকজনের কাছে শেয়ার করা না যায়, তাইলে অ্যাকসেপ্টেন্স আসবে না, অথবা নলেজের অ্যালাইনমেন্ট হয় না। আর নলেজের অ্যালাইনমেন্ট যখন হয় না, তখন প্রোডাক্টিভিটি বলি, তারপর হচ্ছে এফিসিয়েন্সি বলি, হোয়াট এভার, বা ওভারঅল ডেভেলপমেন্ট বলি, এটা আসলে আসে না। তো লাস্ট 11 ইয়ার্স আসলে আমার এই কেরিয়ার এবং কি ইউনিভার্সিটি আসার পর থেকে আমি চেষ্টা করছি, বিশেষ করে আমি গার্মেন্টস এর লোক, গার্মেন্টস মানে গার্মেন্টস সেক্টরে কাজ করার জন্য, যেহেতু আমাদের দেশে অ্যারাউন্ড 80% পিপল আর ওয়ার্কিং অন দ্যাট ইন্ডাস্ট্রি। সো এটাকে কিভাবে আর একটু সাপোর্ট দেওয়া যায় আর কি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চেষ্টা করব হচ্ছে আজকে একটু লিন নিয়ে কথা বলার জন্য। যদি এখানে অ্যাজাইল একটা টার্ম আছে, আমার পিপল ফ্রম অ্যাজাইল ফিল্ড, তো আমার মূল কোর এরিয়া হচ্ছে লিন, এবং আমার পিএইচডি টপিকস হচ্ছে লিন। আজকে টপিকস এর নাম রাখা হয়েছে লিন থিঙ্কিং ফর অ্যাজাইলিটি। তাহলে আমরা প্রথমে তাহলে আমি জানি এখানে যারা আছে সবাই মোটামুটি অ্যাজাইল সম্পর্কে পরিচিত, তারপর আমি একটু ব্রিফ ধারণা দিব। রাজা ভাই যদি সেকেন্ড স্লাইড একটু যাওয়া যায়। ওকে, এখানে যে টার্মটা যদি ডিকশনারির মানে কি আপনার মিনিং দিয়ে
শুরু করি অ্যাজাইল, এবল টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি। তাহলে প্রথম যে কি টার্মটা পাচ্ছি কুইক, আবার কুইক হলে যেন মাঝখানে গিয়ে হাত পা ভেঙে না যায়, ইট শুড বি ইজি। তো এই দুইটার কম্বিনেশনটা হচ্ছে অ্যাজাইল। তো এই অ্যাজাইল কে এক একজন এক এক ভাবে ডিফাইন করছে, সবচেয়ে বেশি ডেফিনেশন গুলো আসছে হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি থেকে। তো আমি আইটি ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে আদার্স রিলেভেন্ট যে ইন্ডাস্ট্রি গুলো আছে এখানে ডেফিনেশন গুলো নিয়ে একটা কমন একটা ডেফিনেশন মানে চিন্তা করছি, সেটা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস ইনভলভস ডিসকভারিং রিকোয়ারমেন্ট। তাহলে আমরা আসলে যে যাই করি না কেন, উই হ্যাভ এ সাম এন্ড ইউজার আর এন্ড কাস্টমার। সো হোয়াট দেয়ার এক্সপেকটেশন, তারা কি চিন্তা করে, কি চায়, এই নিডটা আইডেন্টিফাই করার প্রথম স্টেপটাই করে হচ্ছে এজাইল। সো যদি আমরা কোনো কাস্টমার কি চাচ্ছে, যেহেতু বেশিরভাগ মানে এক্সাম্পল গুলো দেখছি আইটি ফিল্ড থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, মানে অ্যাজ এ ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টটা কি সেটাকে যদি আমি একবার ট্রান্সলেট করতে পারি, আমাদের লিনের ভাষায় বলেছে বোক, ভয়েস অফ কাস্টমার। আমরা যখন গার্মেন্টস এ কাজ করি তখন একটা স্পেক পাই, স্পেসিফিকেশন শিট অথবা প্রোডাক্ট ইনফরমেশন ডিটেইলস, ওখানে হচ্ছে রিকোয়ারমেন্টটা থাকে। যখন রিকোয়ারমেন্টটা জেনে যায় আমরা তখন একদম শেষে চলে যাই, মানে স্টেপের শেষে আমার ডেলিভারেবলস কি হবে, সেটা হচ্ছে ডেভেলপিং সলিউশন। তাহলে প্রথমে অ্যাজাইল বলতেছে এটা এই প্র্যাকটিসটা ইনভলভ হচ্ছে আমার রিকোয়ারমেন্টটা কি, এবং সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য আমার কি কি কাজ করতে হবে, আর এই কাজটা বলতেছে থ্রু দা কোলাবোরেটিভ এফোর্ট। আর তাইলে এটা একটা মানুষের পক্ষে বা একটা টিমের পক্ষে এই সলিউশনটা ডিফাইন করা পসিবল না, ডেভেলপ করা পসিবল না। তাইলে বলতেছে এটা হচ্ছে একটা কোলাবোরেটিভ এফোর্ট হবে, কাদের মাধ্যমে, এখানে যারা যুক্ত হবে দে উইল বি সেলফ অর্গানাইজড। বাইরে থেকে কোনো লিডার এসে অথবা বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স এটাকে ডিফাইন করে দিবে এরকম কিছু না, দে উইল বি সেলফ অর্গানাইজড। এবং ইট শুড বি ক্রস ফাংশনাল টিম। কেন ক্রস ফাংশনাল? যেমন আমি যদি গার্মেন্টস এর ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি, যেটা আমার এক্সাম্পল গুলো বেশিরভাগ গার্মেন্টস রিলেটেড হবে, যেহেতু আমি বললাম এই ফিল্ডের লোক। আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করি আমাদের কয়েকটা ডিপার্টমেন্ট থাকে, যেমন কোয়ালিটি একটা ডিপার্টমেন্ট, প্রোডাকশন একটা ডিপার্টমেন্ট, টেকনিক্যাল একটা ডিপার্টমেন্ট, এইচআর একটা ডিপার্টমেন্ট। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা মানুষের একটা কোলাবোরেটিভ অ্যাকশন দিয়ে একটা ক্রস ফাংশনাল টিম আমরা বানাই। উদ্দেশ্য হচ্ছে আমার এন্ড ইউজারকে হ্যাপি করা বা এন্ড ইউজার এক্সপেকটেশনটাকে মিট করা। তাহলে আমি যদি এবার কমন ল্যাঙ্গুয়েজে অ্যাজাইলটা বলি, বলতে অ্যাজাইল হচ্ছে একটা প্র্যাকটিস যেটা দিয়ে প্রথমে আমরা ডিসকভার করি হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ফ্রম এন্ড ইউজার আর কাস্টমার। যখন আমরা এন্ড ইউজারের রিকোয়ারমেন্টটা বুঝে যাই তখন আমরা একটা টিম, নিজেদের একটা টিম নিজেরা নিজেরা ডিজাইন করে, মানে তার মানে কাস্টমার কি চাচ্ছে এটাকে ফুলফিল করার জন্য একটা কি সলিউশন ওরা ডিজাইন করে নেয়। তো বলতেছে যখন এই সলিউশন ডিজাইন করে তখন কিভাবে আসলে কাজ করে, বলছে এটা একটা অ্যাডাপটিভ প্ল্যানিং। অ্যাডাপটিভ প্ল্যানিং কেন? ধরুন আমি একটা কাজ শুরু করছি, আমি জানি কোথায় যেতে হবে, তো মাঝখানে গিয়ে দেখলাম রোড ব্লক। সো যখন রোড ব্লক দেখি তখন আই ক্যানট স্টপ ওভার দেয়ার, আই হ্যাভ টু ফাইন্ড আনাদার ওয়ে, আনাদার রোড, আনাদার পাথ। সো এই জন্য বলে অ্যাডাপটিভ। যখন কোনো প্রবলেম আসবে সামনে, ইউ হ্যাভ টু ফাইন্ড আর ইউ হ্যাভ টু ডিসকভার আনাদার মানে প্ল্যান বি। সময় সাপেক্ষে নিজেকে অ্যাডাপ্ট করে নেয় এবং ইভলিউশনারি ডেভেলপমেন্ট বলতেছে জিনিসটাকে, যেন আর্লি দিতে পারে, লিড টাইম যা তার আগে এবং শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে, বলেন। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে মানে আপনার অ্যাজাইল যে জিনিসটাকে এনকারেজ করে ফ্লেক্সিবিলিটি। কিসের ফ্লেক্সিবিলিটি? রেসপন্স টু চেঞ্জ। যদি একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস ডিজাইন করার সময় কাস্টমার যদি মাঝখানে এসে বলে আই হ্যাভ টু চেঞ্জ দিস ওয়ান, মাইনর চেঞ্জ অর মেজর চেঞ্জ, সো হাউ উইল অ্যাকোমোডেট দিস চেঞ্জ উইদিন দ্য প্রসেস, উইদিন দ্য ডেলিভারেবলস। তো এই জিনিসটাকে যেন আমরা অ্যাফোর্ড করতে পারি। আর এই পুরো ওয়েটাই হচ্ছে এজাইল জার্নি। আমি এজাইলের ডিটেলস আসলে যাব না, কারণ 12 ম্যানিফেস্টো আছে, স্কেল এজাইল ফ্রেমওয়ার্ক আছে, এগুলো যেহেতু যারা আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন আপনারা আসলে ইনডেপথ জানেন। আমি আজকে ফোকাস করব হচ্ছে এজাইলের সাথে আসলে লিনের সম্পর্কটা কি। নিচের ছবিটা যদি আমি একটু দেখি, দেখেন এই 7 স্টেপের মধ্যে হচ্ছে প্রথমে রিকোয়ারমেন্ট, এটা পাওয়ার পর ওকে একটা প্রোটোটাইপ ডিজাইন করা, চলো এটা করে দেখি, এটা ডেভেলপমেন্ট ফেজ। দেন হচ্ছে আচ্ছা চলো একটু টেস্ট করে দেখি আসলে আমি যেই ডিজাইনটা করছি এটা আমার কি কতটুকু কি আমার টার্গেট
ফুলফিল করে। যদি এটা ফুলফিল করে বা যদি কাছাকাছি হয় বলে ডেভেলপমেন্টে যায়, দেন হচ্ছে আবার যদি কোনো মাইনর চেঞ্জ মেজর রিভিউ করে। তো এই সাইকেলটা হচ্ছে আমাকে কি রোটেট করে, এই সাইকেলটা বারবার আমার কি আপনার ঘুরে। আর এটা আসলে লিনের ভাষা হচ্ছে পিডিসিএ, নাথিং মোর দেন পিডিসিএ। তো পিডিসিএ হচ্ছে ডেমিং হুইল। আমরা এরপরে স্লাইডে গেলে একটু কিছুটা বুঝতে পারবো। রেজা ভাই যদি পরে স্লাইড একটু যান। তাহলে অ্যাজাইলের ডেফিনেশনের সাথে একটু লিনটাকে একটু কানেক্ট করার চেষ্টা করি। লিন কি বলে আসলে? লিনে সহজ কথা হচ্ছে সরু করা, চিকন করা। কিন্তু আমরা এতদিন পর্যন্ত লিনের যে ডেফিনেশনটা জানতাম, আমি রিসেন্টলি লিনের একটা নতুন ডেফিনেশন হচ্ছে লিন মাঝে মাঝে স্ট্রেংথেনও করে। আপনার সবসময় যে ইলিমিনেট করে নট লাইক দিস, কিছু কিছু সময় এডিশনও করে টু স্ট্রেংথেন দ্য সিস্টেম অর স্ট্রেংথেন দ্য প্রসেস। তাহলে যদি সহজ কথায় লিনকে ডিফাইন করি, বলতেছি এটা একটা অ্যাপ্রোচ। উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করব? যেটা হচ্ছে নন ভ্যালু অ্যাডেড, যেটা কোনো সিস্টেমে কোনো ভ্যালু অ্যাড করে না। যখন আইডেন্টিফাই করতে পারি তখন আমরা কি করতে পারি? আমরা একটা স্ট্র্যাটেজি সেট করতে পারি, হাউ উই ইলিমিনেট দ্য ওয়েস্ট ফ্রম দ্য সিস্টেম। সো তাহলে lean is a journey, or lean is an approach, or lean is a methodology to identify non-value added activities from within a system, purpose to eliminate those non-value added item, যেটা কি করবে আমার সিস্টেমটাকে স্মুথ করবে। আর এটা আসলে একদিনের কাজ, ইটস এ কন্টিনিউয়াস জার্নি। যে জন্য বলছে এটা একটা কন্টিনিউয়াস জার্নি আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস। তাহলে আপনি একটু দেখেন অ্যাজাইল যেটা করতেছিল, অ্যাজাইলও সেম কাজটা করতেছিল, কাস্টমারকে সবচেয়ে ভালো সার্ভিস দিতে চাই, উইদিন ডেলিভারি ডেটের মধ্যে দিতে চাই, অ্যাডাপটিভ প্ল্যানের মধ্যে দিয়ে যেতে চাই, এবং কি এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যায়। সেম কাজটা করতেছে লিন কিভাবে? সে সিস্টেম থেকে শুধু যে জিনিসটা লাগবে না, যেটা আমার রিকোয়ারমেন্ট, অ্যাজাইল যেখানে রিকোয়ারমেন্ট সেট করছে ওখানে ডেফিনেটলি কি ওরা ঠিক করছে কোনটা লাগবে কোনটা লাগবে না। তো আমার লিন যেটা করতেছে এই পুরো সিস্টেমটাকে আসলে আগে আইডেন্টিফাই করা পসিবল হয় না। এটা বলা হচ্ছে আপনার আইসবার্গ থিওরি। আইসবার্গ থিওরির ফিলোসফিটা হচ্ছে ধর এটা আইস, এই আইসবার্গ থিওরির 12 ভাগের এক অংশ বা 11 ভাগের এক অংশ উপরে ভেসে থাকে। তো আমরা যতই অ্যাজাইল বলো, আমি শুরুতে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল মানে আইডেন্টিফাই করে ফেলবো, কিন্তু ইন রিয়েল ফিল্ড আসলে হয় না। প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা হয় না। যখন আপনি প্রজেক্টটাকে ইনিশিয়েট করে পরে আপনার হচ্ছে কি নতুন একটা কি রিস্ক চলে আসে, নতুন চেঞ্জ রিকোয়েস্ট চলে আসে। তো অ্যাজাইল এবং কি লিনের মূল কানেকশন আছে, অ্যাজাইল চেষ্টা করতেছে ইনিশিয়ালি রিকোয়ারমেন্টটাকে ফুলফিল মানে আপনার আইডেন্টিফাই করতে, কিন্তু লিন বলতেছে ওকে হোয়াট এভার উই ফাউন্ড ইন রিকোয়ারমেন্ট, লেটস স্টার্ট আওয়ার জার্নি ইন দ্য ওয়ে উই উইল ফাইন্ড আনাদার ব্লকেজ, আর যেগুলো ব্লক থাকবে সেগুলো আমরা যেতে যেতে কি করব, ইলিমিনেট করে ফেলবো। এই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট জার্নি। যদি নেক্সট স্লাইড একটু যান, লিনের প্রিন্সিপালটা কিভাবে কাজ করে। প্রথম এই 5টা প্রিন্সিপালের উপরে আসলে কি লিন দাঁড়ায় আছে। প্রথমটা হচ্ছে ডিফাইন ভ্যালু, অ্যাজাইলে হচ্ছে ডিফাইন দ্য রিকোয়ারমেন্টস। তার মানে আমি যেটা ভ্যালু বলতেছি এটা হচ্ছে অ্যাজাইলে হচ্ছে রিকোয়ারমেন্ট। আমি যখন রিকোয়ারমেন্টটা বুঝি তখন একটা আমাকে ম্যাপ ড্র করতে হয়, কোনটার পর কোনটা করব, কে করবে, কোন টিম থাকবে, তার ফাংশন কি হবে। এটা হচ্ছে ডিফাইন ম্যাপ দ্য ভ্যালু, মানে কোন জায়গায় লিড টাইম পুরা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত লিঙ্ক টাইপটাকে আমরা কি করা। যখন আমি ম্যাপ আউট করে ফেলতে পারি তখন অ্যাজাইল বলতেছে ক্রস ফাংশনাল টিম বানাবো। আমরা এখানে বলছি ক্রিয়েট দ্য ফ্লো, কারণ উইদাউট টিম উই ক্যানট ক্রিয়েট দ্য ফ্লো। আমরা কি ডট গুলা কানেক্ট করতে পারি, আমার মেশিন চলে আসছে, আমার মেইনটেনেন্স যদি না আসে আমার মেশিন কিন্তু সেট আপ হয় না। মেশিন সেট আপ হয়ে গেছে যদি কি আমার সুইয়ার মানে অপারেটর না আসে, আমি সিলাইতে পারি না। আমার ভ্যালু স্ট্রিম আমি ডিফাইন করি, আর ক্রিয়েট ফ্লোতে আমরা হচ্ছে ক্রস ফাংশনাল টিম কি করি, আপনার এগুলোকে ডট গুলাকে কানেক্ট করে দিই। আর অ্যাজাইল বলতেছে কি এন্ড কাস্টমার, কাস্টমার যেটা চাচ্ছে। আর আমরা এখানে বলি হচ্ছে লিনের পুল, শেষ থেকে কাস্টমার যদি 1 ঘন্টা 100 পিস আমরা 100 পিসে মানে বানাইতে পছন্দ করি। কাস্টমার যদি বলে না আমি কি এটা এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে, আমরা উইদিন দ্য সিস্টেমের মধ্যে সেটাকে লিন দিয়ে চেঞ্জ করার চেষ্টা মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করি। So I think both are more similar way, similar methodology. শুধু কয়েকটা টুলের মানে প্র্যাকটিসে গিয়ে একটু পার্থক্য আমি পরে দেখাবো। লাস্ট হচ্ছে আমার অ্যাজাইল চিন্তা করে আমি যেন একটা পারফেক্ট ডেলিভারি দিতে পারি, যেন কাস্টমারকে স্যাটিসফাই করে বিফোর দ্য লিড টাইম, অথবা
as early as possible. আমরাও বলি হচ্ছে কি মানে লিনের যে ফাইনাল আউটকাম আছে সিক দ্য পারফেকশন। আপনি যাই করেন ভ্যালু ডিফাইন করছি, ম্যাপ করছি, টিম বানাইছি, ফুল করছি, দিন শেষে আপনি যাই করেন end of the day your customer have to be happy or have to be satisfied or have to be loyal. So এই দুইটা ফিলোসফি আমার কাছে মনে হয় বেসিক্যালি কোরলি কানেক্টেড। যদি এরপরে স্লাইডে যাই। আচ্ছা আজিম ভাই, এখানে একটু জিনিস, এখানে একটু আমরা লিনে যেটা দেখছি সেটা হচ্ছে ম্যাপ ভ্যালু স্ট্রিম, আর যদি এজাইলে দেখি সে এজাইল স্টেপ গুলিতে দেখি যে ডিজাইন। হ্যাঁ রাজা ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে? আমি রাজা ভাইকে শুনতে পাচ্ছি না, একটু জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। শোনা রাজা ভাই যাচ্ছে? একটু বলেন। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আই থিংক। লিনে দেখতেছি হ্যাঁ, আমরা শোনা যাচ্ছে। যেটা বলতেছে মানে ঠিক আছে লিন এবং শোনা এজাইল, যাচ্ছে। আপনিও যেটা বলেছেন যে এটা আসলে এজাইলিটি লিনের একটা টুলস হিসেবে ইউজ হচ্ছে, এজাইলটা লিনের একটা অ্যাপ্রোচ হিসেবে বা টুলস হিসেবে মেথোডোলজি ইউজ হচ্ছে। এবং আমরা দেখতেছি প্রিন্সিপাল যে বা স্টেপ গুলিতে দেখতে পাচ্ছি হ্যালো, লিনের যে আমি হ্যালো রাজা ভাইকে শুনতে পাচ্ছি না, somehow I'm disconnected. Let me check my system. এখানে একটা জিনিস কলিম add ভাইকে করি। শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আজিম ভাই? শোনা যাচ্ছে? হ্যাঁ আমাদের আচ্ছা, আমাদের এখন শোনা যাচ্ছে। আমাদের অ্যাজাইল প্র্যাকটিস গাইড যে বইটা আছে, প্লিজ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আমাদের অ্যাজাইল প্র্যাকটিস গাইড আমরা পিএমও কে পিএমআই থেকে যেটা আসে অ্যাজাইল প্র্যাকটিস গাইড যেটা ফার্স্ট এডিশনের, ওখানে তো এই লিনের পেটের ভিতরে অ্যাজাইলের সমস্ত মেথডোলজি ঢুকাই দিছে, স্ক্রাম, তারপরে স্ক্রাম বান। আসলে আমি ওই বইটা একটু করে ফাইজ ভাই, ওই বইটা আমার একটু করে দেখার সুযোগ হয়েছিল আপনার আপনার এই পিএমআই থেকে যেটা অ্যাজাইলের বই আসছে আর কি। ওখানে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে জাস্ট লিনের 2 বা 3টা টুলকে কি ফোকাস করা হয়েছে আপনার অ্যাজাইলে আর কি। লিন ইজ এ বাস্ট মেথোডোলজি আর অ্যাজাইল ইজ মোর নিশ, মোর ফোকাসড একটা কি মেথোডোলজি মনে হয়েছে আমার কাছে। আমি 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 আমার আমি ঠিক আমি তো এখন দেখাতে পারছি না, একটা ওখানে একটা ডায়াগ্রাম আছে, একটা মানে ডায়াগ্রাম একটা ছবির মধ্যে সে লিনকে অনেক ভাস্ট দেখাইছে এবং লিনের ভিতরে সে যতগুলা আপনার অ্যাজাইলের মেথোডোলজি আছে, স্কিল বেসড হোক অথবা ইভেন ডিসিপ্লিন অ্যাজাইল যেটা সে নতুন করছে, সেই সবগুলা সে আসলে লিনেরই একটা অংশ হিসেবে দেখাইছে। তবে লিন নিয়ে সে বেশি ডিসকাস করে নাই, সে যেহেতু তার ফোকাসটা অ্যাজাইল, সে অ্যাজাইলের বিভিন্ন স্ট্রাকচার গুলা ডিফাইন করার চেষ্টা করছে, কানবান বোর্ড কিভাবে করে, তারপরে অ্যাজাইলের আপনার এই যে প্রোডাক্ট স্ট্রিম ম্যাপিং এন্ড আদার্স। লিন নিয়ে কথা বলে নাই, কিন্তু একদম প্রথম যে আপনার চ্যাপ্টারটা আছে, নামটা মনে করতে পারতেছি না, ওখানে একটা ছবির মধ্যে এই সবগুলাই সে লিনের একটা অংশ হিসেবে দেখেছে। আপনি কি ওইটা দেখছিলেন নাকি? সেক্ষেত্রে তো আপনার এই কনসেপ্টের সঙ্গে ওটা মিলে আর কি। তো ওখানে লিন এসে কথা আমি বলে না। একটু যদি অ্যাড করি, হ্যাঁ ফয়েজ ভাই হ্যাঁ আমার কথা শেষ, বলবো? হ্যাঁ শিওর। ওকে, একটু দেখেন মানে অ্যাজাইলে যে 2টা টুলের কথা বারবার আসছে লিনের, একটা হচ্ছে কানবান আর একটা হচ্ছে কাইজেন। এই 2টা টুলকে ওরা কি মানে খুব বেশি ফোকাস করছে আর কি। তো আর অ্যাজাইলে হচ্ছে আসলে স্পেসিফিক কোনো টুলস ডিফাইন করেন। অ্যাজাইলের 12 পিপল নিয়ে অ্যাজাইল ম্যানিফেস্টো নিয়ে আপনার এই স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক যেটা আসছে আর কি, ঠিক আছে? সো এখানে 12 ম্যানিফেস্টো নিয়ে ওরা কথা বলছে। আমি যদি লিনের টুলগুলো নিয়ে একটু বলি, লিনটা আসলে শুরু হয় কিভাবে? লিনটা শুরু হয় হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপ দিয়ে। ভ্যালু স্ট্রিম ম্যাপে আপনারা যে জিনিসটা দেখতে চান হচ্ছে ম্যাটেরিয়াল, ইনফরমেশন, এই দুটার ফ্লোটা। ম্যাটেরিয়াল কোথায় মানে ফ্লোটা কোথায় স্টপ হচ্ছে, যখন কোনো কারণে ম্যাটেরিয়াল ফ্লোটা স্টপ হয় আমরা জিজ্ঞেস করি কেন স্টপ হয়েছে, তখন একটা ইনফরমেশন পাই, ওকে স্যার এই ম্যাটেরিয়াল কোয়ালিটি ভালো না, ডিজাইনে ভুল আছে, হোয়াট এভার একটা ইনফরমেশন পাই। আবার যদি ম্যাটেরিয়াল মানে স্টপ করে আবার জিনিস কেন বলছে ইনফরমেশন চার্ট এখনো আসে নাই। তার মানে এই 2টা জিনিস হচ্ছে কোরিলেটেড। আপনি একটা প্রজেক্ট করেন, ম্যাটেরিয়াল লাগবে। যেমন কালকে আমার এই প্রজেক্ট পিএমসি গ্রুপে একটা ছবি দিছে, মানে প্রজেক্ট ম্যানেজার জিজ্ঞেস করে তোমরা বসে আছো কেন, হাতে অনেক কাজ, বলছে উই আর ওয়েটিং ফর ওয়ার্ক। তার মানে কি উই আর ওয়েটিং ফর ওয়ার্ক, দ্যাট মিনস ইটস ইনফরমেশন। তো আমরা এই কোন ইনফরমেশনটা লাগবে এবং কোন ম্যাটেরিয়ালটা ফ্লো করবে
এই জিনিসটা গেটওয়ে পায় হচ্ছে ভ্যালু স্ট্রিম দিয়ে। আর ভ্যালু স্ট্রিমের এরপরের ধাপ প্ল্যান লেআউট। আমার এজাইল বলতেছে কি ডিজাইন করা, রিকোয়ারমেন্ট পেয়ে যাওয়ার পর ডিজাইন। তো এখানে আপনি এই বেসমেন্টের 6টা টুলস হচ্ছে সে ডিজাইনের সাথে যুক্ত। কিভাবে দেখেন, প্ল্যান লেআউট, আমার প্রজেক্টটা কোথায় হবে, প্রজেক্টের ওরিয়েন্টেশনটা কেমন হবে, প্রজেক্টের রিসোর্স কেমন হবে টিমে, এটা চলে আসবে। প্রজেক্টের আপনার যে নলেজ রিপোজিটরি যেটা বলেন, ঠিক আছে, অথবা কি আগের প্রজেক্টের যে ডাটাগুলা ভিজুয়াল কন্ট্রোলে ওখানে কিছুটা আসে। 5S দিয়ে আমি কি প্রজেক্টের ফ্লোটা আমি কিছুটা আইডেন্টিফাই করতে পারি। দেন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক গাইডলাইন গুলা, মানে এসওপি গুলো আমার এখানে চলে আসে। আর লট সাইজটা আসলে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টলি আসে না। এই 5টা টুল আমরা কি এই এজাইলে কি করতে পারি, চাইলে মানে অ্যাডাপ্ট করাইতে পারি। যখন এই 5টা টুল আমরা কি অ্যাডাপ্ট করাবো, তখন একটা জিনিস আসবে, ওখানে বলছে ক্রস ফাংশনাল টিম। ক্রস ফাংশনাল টিম হচ্ছে, এটা হচ্ছে রিলে রেসের মতো অনেক সময় হয়, মানে একটা টিম কাজ শেষ করার পর একটা টিমের কাছে কি করে দেয়, মানে হ্যান্ড ওভার করে দেয়। ধরেন পদ্মা সেতু, আপনার পদ্মা সেতুতে কি হলো, মূল স্ট্রাকচার দাঁড়ায় গেছে, বলছে রেল স্লেব বসবে। আমার মূল স্ট্রাকচার না দাঁড়ায় কিন্তু আমি রেল স্লেব বসাইতে পারি না। স্যার রেল স্লেব যদি আমি বসাইতে যাই, আমাকে নিশ্চয়ই কি করতে হবে, আগের যে জিনিসগুলো আছে এগুলো কিছু কিছু জিনিস রিমুভ করে ফেলা দরকার। সেখানে কুইক সেট আপের একটা কি মানে আমার কাছে মনে হয়েছিল, যদি আমরা ডিরেক্টলি কি গার্মেন্টস অ্যাপ্লাই করি, প্রজেক্ট এটা অ্যাপ্লাই হতে পারে। পয়েন্ট অফ স্টোরেজ আমি আসলে এখানে কিভাবে অ্যাপ্লাই করবো জানি না। কোয়ালিটেড সোর্স, এটা খুবই দরকার, কারণ হচ্ছে আপনি প্রজেক্টের যে অংশই শেষ করেন না কেন, অথবা একটা সফটওয়্যারের যে অংশই আপনি কি শেষ করেন না কেন, ইউ হ্যাভ টু চেক অর ইউ হ্যাভ টু ভ্যালিডেট ইটস ওয়ার্কিং অ্যাকর্ডিং টু কাস্টমার রিকোয়ারমেন্ট। দেন হচ্ছে টিপিএম, আমি যে যন্ত্রপাতি ইউজ করি, যে ফিজিক্যাল রিসোর্স আমি কি একটা প্রজেক্টে ইউজ করব, ইট শুড বি প্রি মেইনটেইনড। আগে থেকে যদি মেইনটেইন না হয়, তাহলে কি আমার প্রজেক্ট কি হতে পারে, ডিলে হতে পারে। ফর এক্সাম্পল পদ্মা সেতুর যে ক্রেনটা আমরা ইউজ করছি, আপনার এই কি যেন নাম আমি ভুলে গেছি, এই ক্রেনটা যখন কাজ করতে গিয়ে কি হয়ে গেছে, মানে বিকল হয়ে গেছে, তাহলে আমার প্রজেক্ট 1-2 মাসের জন্য ডিলে হতে পারে। যে না 1-2 মাসের জন্য ডিলে না, আমরা কি করছি, কাজের ফাঁকে ফাঁকে এটাকে রুটিন মেইনটেনেন্সের আওতায় নিয়ে আসছি। আর যেটা অ্যাজাইলের মেইন টুল আমার কাছে মনে হচ্ছে কানবান। কি করে আমি কি কাজ করতেছি, what I have to do, then what is the progress, and what is the done, and what is the change, এই 4টা প্যারামিটারে আমরা কাইজেন বোর্ড দিয়ে এটা করি, এখানে কানবান বোর্ড দিয়ে করছি। আর পুরো এই ফ্রেমওয়ার্কটাকে বাঁধে হচ্ছে 6 সিগমা রুট কজ, যেটা আমরা বলেছি লেসন লার্ন। আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় বলে হচ্ছে লেসন লার্ন। আমি আগে কি কি কাজ করছি, এই কাজের মধ্যে গিয়ে আমার কি কি আসলে কি লার্নিং ছিল, এই লার্নিংটা আমি কিভাবে পরে আবার এই কি করতে পারবো, আপনার কি বলেন অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখানে রুট কজ অ্যানালাইসিস করে করে সেটা করছে। আর পিএমসি তে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টে হচ্ছে সেটা লেসন লার্ন হিসেবে হচ্ছে। এই পুরো প্রসেসটা হচ্ছে নেভার এন্ডিং জার্নি, সেজন্য হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যদি হতে হয়, তাহলে উই হ্যাভ টু ক্রিয়েট আ লার্নিং কালচার। আর যেটাকে আমরা বলছি অ্যাডাপটিভ প্ল্যানিং, অথবা কি আপনার কি বলেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস আর কি। সো আমার কাছে মনে আজিম হচ্ছে ভাই একটু লিনের বলবো। আজিম ভাই শোনা যাচ্ছে আমাকে? প্লিজ। হ্যাঁ শোনা যাচ্ছে, রাজা ভাই শোনা যাচ্ছে। জি হ্যাঁ আচ্ছা, শোনা একটা যাচ্ছে। জিনিস, আমরা প্রজেক্ট শোনা ম্যানেজমেন্টে যাচ্ছে। প্রথমত দুইটা জিনিস, একটা হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপিং যেটা আছে লিনে, এবং এজাইলে যেটা আমরা ডিজাইন আছে, এই দুইটার মধ্যে আসলে সম্পর্কটা কিভাবে করতে পারি? প্রথম জিনিস, রিকোয়ারমেন্ট হ্যাঁ, রিকোয়ারমেন্ট ভ্যালু হচ্ছে স্ট্রিম এজাইলের ম্যাপিং। প্রথম ধাপটা হচ্ছে ডিফাইন অর কালেক্ট দা কাস্টমার রিকোয়ারমেন্ট। না কাস্টমার কি আজিম ভাই, চাচ্ছে, আমি ওটা বলি নাই, আমি ডিজাইন বেটা হুম, আছে। আমরা যেটা সেকেন্ডের রিকোয়ারমেন্টের পরে আমরা একটা ডিজাইন করি, প্রোটোটাইপ বা কিছু একটা সামথিং লাইক দ্যাট করি এজাইলে। আর হুম, ভ্যালু স্ট্রিম ম্যাপিং এ যেটা হুম। আমরা করি, একটা গ্যাপ অ্যানালাইসিস করি। তো আমার কোশ্চেন হচ্ছে, এই না দুটার মধ্যে আসলে আমরা সম্পর্কটা বা কোনো রিলেশন আছে কিনা, অবশ্যই ডেফিনেটলি সিমিলারিটিস আমি একটু আছে বলি। কিনা এটা। হ্যাঁ আছে। লিনের এখানে যে টুল গুলো আছে, এখানে আরেকটা টুল আনা দরকার ছিল, সেটা হচ্ছে ভয়েস অফ কাস্টমার। এই ভয়েস অফ কাস্টমারটা হচ্ছে ওখানে রিকোয়ারমেন্ট প্রথম ধাপটা, ওখানে সেকেন্ড ধাপটা হচ্ছে ডিজাইন, আর এখানে হচ্ছে প্রথম ধাপটা হচ্ছে ভ্যালু স্ট্রিম। তাহলে ভ্যালু স্ট্রিম কি করতেছে বলতেছি, আমি যখন ডিজাইন করতে, ডিজাইনে আমি রোড ব্লক গুলো চিন্তা করি, হ্যাঁ আমি প্রথম ধাপে এই কাজ করব, তারপর হচ্ছে এই কাজ করব। আমি এই যে কাজ বলতেছি, কাজের মাঝখানে আমার কি কি লাগবে, কাজটা করতে ইনফরমেশন লাগবে, কাজটা করতে আমার মেটেরিয়াল লাগবে, এবং কাজটা করতে একটা ডেডলাইন লাগবে। এটা হচ্ছে ডিজাইন। আর ভ্যালু স্ট্রিম বলতেছে ওকে, এই যে আপনি লিড টাইম ডিজাইন মানে ডিফাইন করছেন, এখানে এই মেটেরিয়ালটা এই ধাপ থেকে এই ধাপে কিভাবে যাবে, এবং যাওয়ার সময় তার প্রসিজিওরটা কি।
কোথায় গেলে সে ব্লক হতে পারে বা কোথায় গেলে আরো স্মুথ হতে পারে, এই অল অফ দ্য ইনফরমেশন কনসিস্ট ইন দ্য ভ্যালু স্ট্রিম ম্যাপ। সো ডিজাইন করতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য ভ্যালু স্ট্রিম ম্যাপ। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমরা যেটা দেখেছি প্রজেক্ট ম্যানেজমেন্টে কখনো লিন টুলস বা টিকিউএম টুলস গুলিকে ওরা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করেছে, যার মতো করে সে ইউজ করেছে। বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট নিজে কোনো দেয় না যে এটাকে এভাবে ইউটিলাইজ করতে হবে বা করতে হবে। সো এটা এজাইলে আসলে কিভাবে, এজাইলের মধ্যে এই পার্থক্যটা কিভাবে দেখছেন আপনি এজাইলের আগে ক্ষেত্রে? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কেন দেয় নাই, কেন ডিফাইন করে নাই আর কি, ঠিক আছে? কারণ আমরা নলেজ কন্ট্রিবিউশন বলি, আপনার একাডেমিক সোসাইটি একটা ওয়ার্ড, গ্যাপ অ্যানালাইসিস এবং নলেজ কন্ট্রিবিউশন। আপনি ওই জিনিসটাকে আগে থেকে স্টাবলিশ না, এই আপনার এজাইলের আগেও অথবা কি আপনার এই প্রজেক্ট ম্যানেজমেন্টের আগে থেকে লিনের এই নলেজ গুলো আই নাম দিয়ে চলতেছিল, বুঝছেন? এগুলো একদম যথেষ্ট স্টাবলিশ, যে কারণে আলাদা করে ওরা ডিফাইন করে নাই। এজাইল ডিফাইন করতে পারে না এই জন্য, কারণ এজাইল বলতেছে অ্যাডাপটিভ, যখন যেটা লাগবে, যার থেকে লাগবে সে ওইটাই ব্যবহার করবে, সেটা ওপেন রাখছে এই জন্য, বুঝছেন? এই জন্য আলাদা করে ডিফাইন করে এই টুলটা আলাদা করে ডিফাইন করলে এটা অ্যাডাপটিভ হয় না, আপনার এটা এজাইল হয় না, বুঝছেন? এটা ওই তখন ওয়াটারফল মেথডে হয়ে যায়। ওয়াটারফল মেথড আগে থেকে এখানে এটা হবে, এটা করবে, এটা করবে, এটা করবেন। আমি কি বুঝাইতে পারছি রাজা ভাই? হ্যাঁ, ঠিক আছে। মানে অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে সময়ে যেটা আসবে সেটাতেই এজাইল কাজ করবে, সময়ের প্রয়োজনীয় এবং যেটা ওই এটা ভিত্তিতে ডিসিশন নেবে। এক্স্যাক্টলি। আমরা একটু নেক্সট add স্লাইডে করবো যাব। নাকি? আজিম ভাই একটু অ্যাড করি। হ্যাঁ, প্লিজ 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 সেটা হচ্ছে প্লিজ যে প্লিজ। ওই রাজা ভাই, এই প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে মেথড। তো মেথড গুলো আসলে মোর ডিফাইন্ড একটা সেট রুল থাকে, আর ফ্রেমওয়ার্কের মধ্যে আসলে there is no set rule actually, যেটাকে আমরা টুলস বলছি। কারণ আপনি যখন অ্যাজ এ হোল প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেপ্টটা নিয়ে কথা বলবেন, তখন সে তো আসলে অনেক একটা একটা কি বলবো, একটা ইমাজিনিং একটা ওয়ে, একটা এনভায়রনমেন্ট সে কনসিডারেশনে আনে, কি কি হতে পারে, কি কি হতে পারে, এবং কি কি হলে কোন কোন জায়গায় কি কি করা যেতে পারে। তো আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি, স্পেসিফিক্যালি যখন আমরা পিএম ওয়াক, প্রিন্স টুর কথা বলছি না, তো পিএম ওয়াক অথবা এই ধরনের যখন কনসেপ্ট গুলো আসে, তখন এটা ইটস এ ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি, এটা ইটস নট এ মেথড। আর লিন ইজ মোর ডিফাইন্ড অ্যাজ এ মেথড, একটা সেট রুল। সে যেমন এখানে দেখেন উনি কিন্তু অনেকগুলা কনসেপ্ট দেখাচ্ছে, প্ল্যান লেআউট করতে হবে, এরপরে এই স্টেপ করতে হবে, এই স্টেপ করতে হবে। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে লিন ইজ এ মেথড হিসেবে তখন আমরা কনসিডার করি যে লিন একটা মেথড। এটা হয়তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমরা এবং ফয়েজ ভাই, ওই যেটা বলছিলাম, আমি আসলে বললাম যে টিকিউএম টুলস গুলি আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করেছি, আমাদের মতো করে টিকিউএম যেভাবে আছে সেভাবে প্রজেক্ট এখন ম্যানেজমেন্টের এখানে বিভিন্ন কাজে কিন্তু জিনিসটা আমরা ইউজ বুঝছেন না করেছি। রাজা ভাই, আমি লেট মি ক্লিয়ার সামথিং। সেটা হচ্ছে যে মানে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট টুল ইউজ করেন, সেক্ষেত্রে আবার একাডেমিক স্ট্রাকচারের একটা অব্লিগেশন আসে। আপনি একা ব্যবহার করছেন, তখন দেখা যায় যে এখানে যে আপনার এটাকে কি বলবো, আপনি এটা যদি ইমপ্রুভ করতে চান, R&D টাইপ যেগুলা, এগুলো তখন দেখা যায় আপনার একার হেডে চলে আসে। প্রোটোটাইপিং যেগুলো আমরা বলি, প্রোটোটাইপ। তো তখন দেখা যায় এটা অনেক সময় দেখা যায় ক্যারি ফরওয়ার্ড করা যায় না বিকজ অফ দ্য কস্টিং এন্ড আদার্স। কিন্তু অ্যাজ এ সেট মেথড, লিনের মতো অথবা সিক্স সিগমার মতো, অথবা যে কানবান যে বোর্ড আছে, অথবা স্ক্রাম যে মেথড গুলো আছে, এগুলো তখন একটা রুল সেট করে দেয়। তো তখন আপনি যদি সবাই যদি সেগুলো সেটা ব্যবহার করতেছে, এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ প্র্যাকটিস R&D গুলো তখন হয়, ইমপ্রুভমেন্টটা তখন দেখা যায় যে যেটা হয় সেটা সবাই এটার সঙ্গে কোপ আপ করে নিতে পারে। অনেকটা আমরা এটা কি বলতে পারি, ওই যে স্ট্যান্ডার্ডাইজেশনের মতো আর কি। তো এই জিনিসটা আসলে একটু আলাদা মেথড। আমি আমি কি আন্ডারস্ট্যান্ডিং একটু শেয়ার করতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, আমার কাছে যেটা একটু মনে হয়েছে যে আমি যদি একটা ছোট একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি ঢাকা থেকে খুলনা যেতে চাই, 3টা ওয়েতে যেতে পারি। যমুনা সেতু দিয়ে যেতে পারি, আরিচা হয়ে যেতে পারি, মাওয়া হয়ে যেতে পারি। আর এখন এই 3টা রুট দিয়ে আমার আবার ডিফারেন্ট কিন্তু কিছু আছে। আমি নন এসি যাইতে পারি, এসিতে যাইতে পারি, ট্রেনেও যাইতে পারি। এই যে ওয়েগুলো আছে, ওয়েগুলো আমার কাছে মনে হয়েছে যে একটা হচ্ছে ওয়াটারফল, একটা হাইব্রিড, একটা হচ্ছে অ্যাজাইল। আর ওই যে আমি যেই ট্রান্সপোর্ট ইউজ করছি, এটা মনে হয়েছে যে লিন বলি, কানবান বলি, বা অন্যান্য যারা সিক্স সিগমা, এইগুলা হতে পারে।
আমি জানি না যে এক্সাম্পলটা কতটুকু রিলেটেড। না 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 এক্সাম্পল রিলেটেড হয় নাই কারণ এগুলো আলাদা জিনিস। যেমন আজিম ভাই বলতে পারবে ভালো, যেমন আপনি যদি ম্যানুফ্যাকচারিং এ যান, ম্যানুফ্যাকচারিং এ আমি মনে করেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো বেসড অন ম্যানুফ্যাকচারিং। তো তখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছু ডিফাইন্ড ক্রাইটেরিয়া সেট রুল থাকে, তখন বেসড অন দ্যাট দে ক্যান ক্রিয়েট এ মেথড। আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এই ফর্মে কাজ করব, তখন উই ক্যান কল দ্যাট এ মেথড। প্রজেক্ট ম্যানেজমেন্টেরই মধ্যে একটা মেথড হিসেবে আসছে। কিন্তু আমি যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্রিজে যাব, তখন ব্রিজের আবার দেখা যাবে ক্রাইটেরিয়া ডিফারেন্ট। তো এখানে ম্যানুফ্যাকচারিং একটা ফ্যাক্টরি করার সময় আমার প্রজেক্ট ডেলিভারেবল নিয়ে কাজ করে, কাজ করে, তখন কিন্তু জি ভাই আপনার মেথোডোলজি গুলো হচ্ছে ইন জেনারেল পারপাস, আর ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে স্পেসিফিক পারপাস। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করি আর কি, ইটস অনলি ফর ম্যানেজিং এ প্রজেক্ট, ইফিশিয়েন্টলি ম্যানেজ দ্য প্রজেক্টস। আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের এই ফ্রেমওয়ার্ক দিয়ে যদি আপনি ধরেন কি প্রোডাকশন অথবা আদার্স আপনি ম্যানেজ করতে চান, আমার কাছে মনে হয় কি এটা খুব একটা কি হবে না, মানে খুব বেটার আউটপুট আনবে বলে মনে হয় না। কিন্তু আপনি প্রজেক্ট ম্যানেজ, আপনার কথা ঠিক আছে ভাই, হ্যাঁ আমি একটা জায়গায় ফয়েজ ভাইও কিন্তু ওইটাই বলেছে, আপনার যদি ম্যানুফ্যাকচারিং এ যান এক একটা সিস্টেমের ক্ষেত্রে এক একটা ধরনের ক্রাইটেরিয়াটা ডিফারেন্ট করবে। আমি যেটা জানি মেথড ইজ অলওয়েজ এ সেট রুল। মেথড একটা সেট রুল থাকবে, যেমন আই এম গোইং ফর ম্যানুফ্যাকচারিং, সো ম্যানুফ্যাকচারিং মেথড। তারপরে আপনি যদি এখন কনস্ট্রাকশনে যান, তো কনস্ট্রাকশন দে শুড ডিফাইন্ড এ মেথড, এটার পরে এটা হবে। আর ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে বেসিক ফ্রেমওয়ার্ক না, এটা হচ্ছে আমাদের হোয়াট শুড আই সে, ইটস এ গাইডলাইন অ্যাকচুয়ালি, গাইড। সেটা হচ্ছে যে আমরা একটা যখন প্রজেক্ট করব অথবা কিছু একটা করব, শুরু করার সময় আমরা কি করব। তো উইল ক্রিয়েট এ সামথিং লাইক বিজনেস কেস তৈরি করব, আমরা একটা চার্টার বানাবো, আমরা একটা প্ল্যান করব। এখন তারপরে আপনি যান, তখন আসলে মেথডের প্রশ্নটা আসবে। মেথড একদম একটা স্পেসিফিক সেট করে দিবে যে আমি এটা এইভাবে আগাবো। যেমন লিনের যে কনসেপ্ট গুলো আছে, এগুলো যদি আপনি এখন কনস্ট্রাকশনে নিয়ে আসতে চান, অফকোর্স এটা অনেক কিছু তখন চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে। আবার আমি যদি কনস্ট্রাকশনের যে ওয়াটারফল কনসেপ্টটা আছে, এটা যদি আমি ম্যানুফ্যাকচারিং এ ফেলতে চাই, আমি পারবো না। ফ্রেমওয়ার্কের মধ্যে সবগুলাই তখন ডিসকাস করে যে হাউ এটা কিভাবে করা যায়, এটা কিভাবে করা যায়। তো আপনি যখন একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে যাবেন, তখন আসলে মেথডের কনসেপ্টটা আসে। আরো যদি আমি ডিপে যাই, আপনি এখন ইন্ডাস্ট্রি তো অনেক বড়, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আপনি যখন স্পেসিফিক আপনার ফ্যাক্টরিতে যাবেন, এখন আপনার ফ্যাক্টরির মধ্যে তখন দেখা যাবে আরো অনেক কনসিডারেশন আসবে। আপনি হয়তো একটা আমেরিকাতে ফ্যাক্টরি করবেন, এখন আমেরিকার ফ্যাক্টরি যে কনসিডারেশন, বাংলাদেশের ফ্যাক্টরি যে কনসিডারেশন এক হবে না। তো তখন স্পেসিফিক আপনি আপনার নিজস্ব অর্গানাইজেশনের জন্য একটা প্রোটোটাইপ টাইপ সেট করলেন না। তো এই জিনিসগুলা আমি যতখানি বুঝি এইভাবেই আসলে জিনিসটা আগাইছে। ওকে আজিম ভাই ঠিক আছে, আমি নাও আপ টু ইউ আজিম ভাই। ওকে আজিম ভাই একটু ইয়া দিই, আমাদের অলরেডি আমরা 40 মিনিট পার হয়ে গেছি, তো একটু মনে হয় সুইপ যাইতে হবে। সো আমরা মনে হয় এর মধ্যে আর কোনো ইন্টারাপশন দিব না। আমি শেষ করে দিচ্ছি, আমি এটাকে লাস্ট স্লাইড বলে শেষ করে দিচ্ছি, আর বাকিটা আমি স্লাইড দিয়ে দিলে না ওটা বুঝে নিবে, ঠিক আছে? আমি এটাকে লাস্ট স্লাইড বলে দিচ্ছি। ভাই আপনি গো থ্রু করেন, আমরা আর 10 না মিনিট। আপনি পুরোটা শেষ করেন ভাই, পুরোটা শেষ করেন। আচ্ছা ওকে, কাইজেন হচ্ছে আসলে একটা জাপানি ফিলোসফি বা জাপানি মেথড বলা হয়, কেউ ফিলোসফি বলে, কেউ মেথড বলে, কেউ টুলস বলে। সো কাইজেন কি আসলে? কাইজেন দুইটা ওয়ার্ডের সমন্বয়, কাই এন্ড জেন, টু টেক পার্ট টু মেক সামথিং বেটার। কোন কিছুকে আসলে ভালো করার জন্য এটাকে অংশগ্রহণ করা, অথবা আরেকটা ডেফিনেশন হচ্ছে টু টেক পার্ট টু মেক সামথিং অ্যাপার্ট, মানে বাদ দিয়ে দেওয়ার জন্য, যেটা আননেসেসারি সেটাকে বাদ দেওয়ার জন্য। এখন যদি আপনি কোনো কিছুকে ইমপ্রুভ করতে চান অথবা আপনি বাদ দিতে চান আননেসেসারি, ইউ হ্যাভ টু ইনভলভ ইউর পিপল, কারণ পিপল ইজ দ্য কি রিসোর্স হিয়ার। তো সেজন্য বলতেছে গেট এমপ্লয়ি ইনভলভ। যখন এমপ্লয়ি বলবে ওকে উই আর রেডি টু ইনভলভ উইথ সামথিং, দেন বলবেন ওকে চলেন কাজ করি। তাহলে কি আমরা একটা কি প্রবলেম আছে এগুলো একটু গ্যাদার করে ফেলি, ডাটাগুলা। যখন ডাটাগুলো গ্যাদার করবে, তারপর ওদেরকে বলবে ওকে ইউ আর অটোনমাস টিম অথবা ইউ আর এ ক্রস ফাংশনাল টিম, আপনারা কি করেন, নিজেরা কি পসিবল সলিউশন হতে পারে এটা নিজেরা খুঁজে বের করেন। খুঁজে বের করার পর এটাকে প্রায়োরিটাইজ করেন, কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, কোনটা তারপরে করবেন। তারপর বলবো ওকে দেখি এবার করে দেখি একটু, দেন টেস্ট,
মানে আমি যেটা চিন্তা করছি সেটা একটু টেস্ট করে দেখি। যদি এটা টেস্ট করার আগে ইউ হ্যাভ টু সেট সাম গোল। ওকে, আমি যে সলিউশনটা দিচ্ছি এটা থেকে আমি এই আউটকাম পাবো, এবং আমি এরপরে চেক করে দেখবো আসলে আমি ওই আউটকাম পাইছি কিনা। এটাকে বলে রেগুলারলি মেজার অ্যানালাইজ দ্য রেজাল্ট। যদি আপনি ওই আউটকাম না পান অথবা তার কাছাকাছি যান, এগেইন আপনি কি ওই মানে গ্যাদার লিস্টে চলে আসেন। তারপর হচ্ছে কি, যদি আপনার গোল পর্যন্ত পৌঁছায় যান তখন আপনি এটা বলেন ওকে উই ক্যান সাকসেসফুলি অ্যাফোর্ড অর অ্যাডাপ্ট দিস ওয়ান। আমরা ফিউচারে যদি এরকম প্রবলেম হয় আমরা কি করব, এটাকে এই সেম ওয়েতে আমরা কি সলভ করব। আর রিপিট দ্য অনগোয়িং বেস। এবং বলছে এই জন্য কাজের হচ্ছে নেভার এন্ডিং জার্নি, কারণ এটা এই বা কোনো প্রবলেম যদি একটু ইমপ্রুভ করে জিএম করতে হবে, পরে ধাপে আবার সেটা বলি সেটা আসছে এরপরে ধাপে। রেখা ভাই পরেরটা পিডিসিআর হচ্ছে অ্যাজাইলের একটা জিনিস দেখাতে চাইছিলাম। প্ল্যানে বলতেছে কি আমরা পিডিসিআর প্ল্যান, যেখানে এখানে কিছু যে অ্যাজাইলের রিকোয়ারমেন্ট, ভিশন, চেঞ্জ ম্যানেজমেন্ট কিছু জিনিস আছে, এগুলো তো দেখে নিলে হবে, আমি এটা খুব এক্সপ্লেন করবো না। মানে প্ল্যান করছি, প্ল্যান করার পর ডু করে দেখবো আমরা যে প্ল্যান করছি সেটা আসলে কি কিভাবে করব, তার গাইডলাইন গুলো তৈরি করা আর কি। দেন হচ্ছে কি আমরা চেক করে দেখবো হচ্ছে আসলে আমরা অ্যাচিভ করছি কিনা। যদি অ্যাচিভ না করি তাহলে কি আমরা আবার প্ল্যানে যাবো, আবার ডু করবো, আবার চেক করবো। এরপর যে আমরা আমাদের গোল যদি অ্যাচিভ হয়ে যাবো, ওকে উইল গো রাইট দিস ওয়ে। এটা হচ্ছে অ্যাক্ট বা কোন একটা লতে পরিণত করে দেয়া। দেন লাস্ট হচ্ছে বিজনেস নিয়ে একটু ম্যানুফ্যাকচারিং নিয়ে বলতে চাইছিলাম। বিজনেস গ্রোথ আর কি, আমরা যেই বিজনেসই করি আমাকে বুঝতে হবে একটা ব্যবসার দুইটা সার্টেন থাকে। এই সার্টেনিটি গুলো কোনো সময় চেঞ্জ হয় না। একটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর একটা হচ্ছে আপনার বিজনেস প্রফিটেবিলিটি। আমরা ব্যবসা করি হচ্ছে প্রফিটের জন্য, কিন্তু দিন শেষে আমাকে কাস্টমারকে স্যাটিসফাই করতে হয়। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট। কাস্টমার আমার কাছে কি চাই, প্রথমে চাই একটা কম্পিটিটিভ প্রাইস, আর একজনের তুলনায় আমি একটা ভালো প্রাইস দিচ্ছি কিনা। শুধু প্রাইস ভালো দিলে হবে না, অনেক সময় আমাকে কম প্রাইস দিয়ে আমরা কিনি না, আমরা দেখি হচ্ছে গুডস এর কোয়ালিটি কেমন, তার লিড টাইম কেমন, এবং সে যদি তার সাথে লং টার্ম বিজনেস করি, প্রথমবার ভালো কোয়ালিটি দিল, সেকেন্ড টাইম ভালো কোয়ালিটি দিবে কিনা, কনসিস্টেন্ট কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে কিনা। শেষে হচ্ছে কি সে সবসময় ভালো দেয়, কম প্রাইসও দেয় এবং লিড টাইমও ঠিক রাখে, কিন্তু সে চুরি করে, ঠিক আছে, তার এথিক্যাল প্র্যাকটিস ভালো না, তাহলে আমরা কি সেটাও নিব না। তা আমি যদি কাস্টমার আমার থেকে চাইবে হচ্ছে চারটা জিনিস, অ্যাজ এ প্রডিউসার আমি ভালো প্রাইস দিই কিনা, লিড টাইম মানে কিনা, রাইট কোয়ান্টিটি দিই কিনা এবং রাইট কোয়ালিটি দিই কিনা, প্রতিবার দিই কিনা, শেষ হচ্ছে আমি কোনো চুরি করি না কিনা, বা আমার কোনো ফাঁকি ঝুঁকির কোনো অভ্যাস আছে কিনা। এখন আমি সব দিকতে গিয়ে যদি আমি উজাড় হয়ে যাই তাহলে এটা হবে না, আমার প্রফিট দরকার। এখন প্রফিটের জন্য আমার কি লাগবে, প্রফিট হচ্ছে ফার্স্ট মিটিং এস্টিমেট ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে ইনভলভ আমরা এটা কোনো সময় মানি না, কারণ আমরা প্রতিবারই প্রজেক্টে খরচ বাড়াই। পদ্মা সেতু এই বছর 5,000 কোটি টাকা বাড়ছে, আগামী বছর 5,000 কোটি টাকা বাড়ছে, কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং এর সেই সুযোগ আমার নাই। কারণ হচ্ছে না হলে কি মানে ওই ব্যবসা কি মানে লাটে উঠবে আর কি। কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা কি কোনো সময় এনশিওর করে না। যদিও প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে উই আর ডুইং প্রজেক্ট ম্যানেজমেন্ট টু এনশিওর দ্য মিটিং এস্টিমেটেড কস্ট, বাট দিন শেষে আসলে আমি কোনো প্রজেক্টে দেখি না ঠিক থাকে আর কি, বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টে। এখন আরেকটা জিনিস হচ্ছে, যদি আমার প্রফিটেবিলিটি এনশিওর করতে আমাকে ভালো কোয়ালিটি দিতে হবে। কি জন্য? এটার সাথে আমার বিজনেস গুডউইল জড়িত। আমি যদি একটা ব্রিজ করলাম, 1 বছর পরে ভেঙে পড়ে গেল, ঠিক আছে, তো এটা তার আমার গুডউইল, তাহলে এই কনস্ট্রাকশন ফার্মকে আর কেউ কাজ দিবে না যদি তার কি চাচা মামার কোনো জোর না থাকে আর কি। আর দিন শেষ হচ্ছে লিড টাইম। লিড টাইম হচ্ছে আমি যতদিনে করে দিব বলছি ততদিনে করে দেয়া। এখন দেখেন প্রফিটের জন্য আমাদের দেশের যারা কি প্রজেক্ট মানে প্রজেক্ট যারা কি নেয় আর কি, ওরা লিড টাইমও মানে না। কারণ হচ্ছে ওরা লিড টাইম না মানলে, একটু ভাই পিছনে ভাই আসতেছি, শেষ করে দিচ্ছি, পিছনের স্লাইড। হ্যাঁ, আমরা এই যে প্রজেক্টের খরচটা ঠিক না থাকার অন্যতম কারণ হচ্ছে তারা লিড টাইম মানে না। লিড টাইম না মানার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে কিছু ব্যাড প্র্যাকটিস আছে। এই ব্যাড প্র্যাকটিস লিড টাইম না মানলে তার কি বাজেট বাড়বে। তো এইসব কারণে এগুলো ফয়েজ ভাই ভালো বলতে পারবে, কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং এ সুযোগ পাই না। ম্যানুফ্যাকচারিং আমাদের এই করতে হবে, নিশ্চয় আমার প্রফিট। আর এরপরে স্লাইড, এটা কিভাবে করি, মার্কেটে আগে যে প্রাইসিং পলিসিটা ছিল, পরে স্লাইড রেজা ভাই, আগে হচ্ছে প্রাইসিং পলিসিটা যে এরকম, আমি 1 টাকা দিয়ে বানাবো, 1 টাকা প্রফিট করবো, 2 টাকা বিক্রি করবো। কিন্তু মার্কেট এখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, মার্কেট বলতেছে সেলিং প্রাইস ফিক্স। যেমন আমাকে গভর্নমেন্ট বলছে 1 কোটি টাকার মধ্যে প্রজেক্ট করে দিতে হবে, আবার আপনি 10% বেশি প্রফিট করতে পারবেন না।
সো আমার ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে কি ওই 90 লাখ টাকা। তো 90 লাখ টাকার মধ্যে যদি আমি প্রজেক্ট করতে পারি, আই উইল বি গেইনার, আদারওয়াইজ আই উইল বি লুজার। দ্যাটস মাই প্রেজেন্টেশন। স্লাইড শেয়ারটা বন্ধ করে দেন, তাইলে আমরা কি যদি কোয়েশ্চেন আনসারে যেতে পারি। রাজা ভাই, আমি জানি না গাড়িতে বসে বক বক করছি, যদি লোকজন বিরক্ত না। এনি কোয়েশ্চেন প্লিজ। আজিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন স্টার্ট করছি আর কি, হ্যাঁ, আপনি আমার মনে হয়েছে যেটা যে উই আর অ্যাকচুয়ালি আপনার ডিসকাশনের একটা পয়েন্ট ছিল যে when actually we are starting, সেই কনসেপ্ট থেকে আপনি লিঙ্কটা ব্যাখ্যা করছেন। এখন আমার যদি একটা রানিং থাকে, হ্যাঁ, আমি একটা রানিং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে আমার, তো সেখানেও কি আমরা স্টেপগুলো কি একই রকম হবে মোটামুটি? ওই আপনি যেটা আপনার প্রজেক্টের ভাষায় বলি, আপনার প্রজেক্টটা আপনি বলেন ফেজ গেট, একটা ফেজ শেষ হইলে আরেকটা ফেজ, তার মানে হচ্ছে প্রজেক্ট আগে শুরু হয়ে গেছে, একটা ফেজ শেষ হয়েছে। ম্যানুফ্যাকচারিং হচ্ছে একটা স্টেজ শেষ হয়েছে আর একটা স্টেজ শুরু হচ্ছে, আমরা ওখান থেকে শুরু করতে পারি। ওই স্টেজের আমার রিকোয়ারমেন্ট লাগবে, ওই স্টেজের ডিজাইন করতে হবে, ওই স্টেজকে বিটা টেস্ট করতে হবে। সো ইচ এন্ড এভরিথিং, এটা হচ্ছে একটা সাইকেল আর কি। আপনি যেখান থেকে শুরু করেন, ইউ ক্যান অ্যাপ্লাই লিন টুলস, ইউ ক্যান অ্যাপ্লাই এজাইল টুলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আর কোনো কোয়েশ্চেন? এখন ফয়েজ ভাই, আমরাই কথা বললাম, মনে হচ্ছে অন্যদেরকে বিরত রাখলাম, ব্যাপারটা এরকম হয়ে গেল। ভাই আর কেউ কোনো কিছু জানার থাকলে বলেন ভাই, আপনারা একটু সাউন্ড ডাউন আরো করেন। কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন। জি, শাকিল ভাই প্রথমে একটু সিঙ্গারা সমোসার কথা বলছিল, এখন আর চুপ মেরে বসে রয়েছে। আমি হচ্ছে ওই যে প্যাট্রিক লিঞ্চুনের একটা বই আছে, কি যেন, এই কারেজ টু বি নেকেড, মানে কি কোয়েশ্চেন করে একটু বেইজ্জত করা আর কি, বা একটু বেইজ্জত করেন, কয়েকটা কোয়েশ্চেন করলে ভালো লাগে আর কি। তো লোকজন কোয়েশ্চেন এখনো পুরো ক্লিয়ার হয় নাই লিনের সাথে হাউ অ্যাকচুয়ালি দে আর অ্যাডাপ্টিং উইথ অ্যাজাইল। আমার আবার এই আচ্ছা, সিক্স সিগমার সঙ্গে লিন সিক্স সিগমা এবং সিক্স সিগমা, এই দুটোর মধ্যে একটু 2 মিনিট একটু বলেন তো। সিক্স সিগমা হচ্ছে ডিসপারশন অ্যানালাইসিস করে, ডেভিয়েশন, আমি স্ট্যান্ডার্ড থেকে কতটুক ডেভিয়েটেড। আর লিন হচ্ছে কাজ করে টু রিডিউস দ্য ডেভিয়েশনটাকে কিভাবে কমায় নিয়ে আসা যায়। এরা হচ্ছে মামা ভাইদের মতো আর কি, একজন আরেকজনের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। আগে হচ্ছে আল্লাহ আল্লাহ ছিল, এখন কি এক হয়ে গেছে, লিন সিক্স সিগমা। কারণ দেখছে হচ্ছে ডিম্যাক আর হচ্ছে কি আপনার পিডিসিএ, এই দুইটা কনসেপ্ট একই জিনিস, ঠিক আছে। ওরা শুধু আলাদা ভাগ হয়েছে, একজন বলছে আমি কোয়ালিটি ফোকাস স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবে, আরেকজন বলছে আমি কোয়ালিটেটিভ ফোকাস হবো, নট স্ট্যাটিস্টিক্যাল। কোয়ালিটি ফোকাস হবো, নট স্ট্যাটিস্টিক্যাল, ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এই জন্য হচ্ছে কি এই দুজন কি এখন দুজন বলতেছে শুধু ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ দিয়েও সিস্টেমকে বিল্ড করা পসিবল না, আবার শুধু স্ট্যাটিস্টিক্স দিয়েও সিস্টেমকে বিল্ড করা পসিবল না। এই জন্য ওরা একটা পারফেকশন চাচ্ছে, সেটা বলতে লিন সিক্স সিগমা। দুইটা জিনিস প্যারালালি চলতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিছু জিনিস ক্লিয়ার হইছে। তারপরে নেক্সট শিরোনাম গেলে আইএমএ দাওয়াত রইলো, আমার আইএমএ দাওয়াত রইলো, এরকম আমরা আড্ডা অনেক দিই। আর আমি ভার্চুয়াল সেশন আসলে পার্সোনালি খুব এনজয় করি না, মানে একটু গল্প করতে ভালো লাগে আর কি। তো যারা চিটং এ আছেন, আমার আইএমএ মানে দাওয়াত রইলো। দুনিয়া বদলাই গেছে, বুঝছেন আজিম ভাই, এখন ভার্চুয়ালের দিকে যাইতে হবে। আপনি যতই বলেন আমার ভার্চুয়াল ভালো লাগে না, ভার্চুয়াল ভালো লাগে না, এই লোক এটা নিয়ে এই কথা বলে নিজের বহুত লস খাইছে। এখন একটা শব্দ মুখ দিয়ে আসছিল, বলতে পারতেছি না, তারপরে এই লোকের এই শব্দ, তাই সে ব্যবসা করে যেটা, তাকে মার্কেটিং করতে হবে ওইটা নিয়ে, যে আমাদের এখন টাকা বাঁচাইতে হবে, ও মুখ করতে হবে সমুদ্রে। আপনি এতক্ষণ যে এজাইলের কথা কইলে সবই তো আপনি দিতা। যদি কমফোর্ট জোন থেকে বের হইতে না পারেন, আপনি যে এজাইলের কথা বললেন, আজিম ভাই শুনেন, আজিম ভাই আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে বের হইতে না পারেন, ইউ আর ডাইং, আপনি তো মরে যাবেন। আমি শেষ করি আমাদের ওই যে আমাদের ট্রেন দ্য ট্রেনার একটা প্রোগ্রাম হচ্ছে, বেশ ভালো প্রোগ্রাম। তো সেইখানে সে এটা ফোকাস করছে যে তোমাকে এখন আসলে সিস্টেমকে অ্যাডাপ্ট করে নিতে হবে। আগে যেমন ছিল যে এটা ইনস্ট্রাক্টর ফোকাস ছিল, ইনস্ট্রাক্টরের কাছে সবাই আসতো, গুরুমুখী বিদ্যা, যেটা আমাদের ওই যে গাছের তলে বসে বসে পড়াশোনা করতাম, বুঝলে। এখন আর এই সিস্টেমটা কন্টিনিউ থাকবে না। এটা এখন আসলে ইটস বেসড অন স্টুডেন্ট ফোকাস। টিচার এই যে আপনি গাড়িতে বসে বলতেছেন, এখন স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে সে আসলে আপনাকে নিতে পারতেছে কিনা। তো এই হচ্ছে অবস্থা। আপনি, আমারও ভালো লাগে না ভার্চুয়াল সেশন, কিন্তু কিছু করার নাই। এখন এটাকে কেমনে আরো ইফেক্টিভ করা যায় সেটা চিন্তা করেন। আপনার এই ফয়েজ ভাই এখনো বুড়া বুড়িরা বলে ভাই, যাই দিন ভালো আর সেদিন খারাপ, বুঝছেন। আপনি যত ভার্চুয়াল হবেন, মনে হচ্ছে উই আর গোয়িং অ্যাহেড,
বাট আসলে না, রিয়েলিটি এটা না। ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক টু রুট। কারণ শিক্ষার যে শিক্ষা, আপনি যে যারা উপনিষদ পড়ছে, হিন্দুদের যে ধর্মগ্রন্থ আর কি, শিক্ষার সবচেয়ে ভালো এটা বলতে মেথড পারেন। ছিল হচ্ছে আর উপনিষদ। আপনি যদি কি বলেন না, না, আমি আপনার সঙ্গে এটা নিয়ে ডিবেট করতেছি না। আমি বলতেছি যখন যে এনভায়রনমেন্ট আসছে সেটার সঙ্গে আপনাকে কোপ আপ করতে হবে, আদারওয়াইজ ইউ আর ডাইং। এটা আমরা কইতেছি কোপ অ্যাডাপ্ট দ্য চেঞ্জ। আমরা আপনি অ্যাডাপটিভ নিয়ে কথা কইলেন না, অ্যাজাইল নিয়ে কথা কইলেন না। হোয়াট ইজ ফয়েজ ভাই আসলে একদম কি, একদম ভালো পয়েন্ট দিছেন। ফয়েজ ভাই একদম ভালো ভালো আমি বক্তব্য শুনেন, আর ফয়েজ পারেন ভাইয়ের না। সাথে আমি আমার এখনো হাম্বল দ্বিমত। আমি বলি, আমি আপনাকে এজাইল বলছি, ঠিক আছে? পৃথিবীতে সবসময় এজাইল ইজ নট এ রাইট ওয়ে। কারণ আপনি এতদিন ছিলেন হচ্ছে ওয়াটারফলে, আপনি ওয়াটারফল থেকে এখন এসে বলছে এজাইল। এজাইল, আমি কিভাবে বলবো এজাইল ইজ দ্য রাইট মেথড? আর কদিন পরে বলবেন না এজাইল আজিম হচ্ছে ভাই আরো ভালো ভাই, কিছু আছে। আজিম ভাই ভাই, এটা there এটা is no এটাও ভুল। right, there is no এজাইল wrong. There এজাইলিটি is no কিন্তু right, there is ফরমালি, no wrong. আপনার ফয়েজ রাইট ভাই রং বলে ফরমালি আচ্ছা, ফরমালি এজাইলিটি রাজা কিন্তু ভাই, আমি আছে। একটু ভাই আমার একটু মার্কেটিং করি শেষের দিকে তো লোকজন চলে যাবে, এখন পালাবে, ঠিক আছে? মানে ফরমালি বলেন ইনফরমালি বলেন, আপনি এজাইলিটি আমাদের মধ্যে ছিল। এই যে রেজা ভাইয়ের সমস্যা আছে নেটওয়ার্কে। রেজা ভাইকে মনে হয় শোনা যাচ্ছে না। আজিম ভাই বলেন, আপনি বলেন। আমি আজিম যেটা ভাই, আপনি হচ্ছে, বলেন। আমি আসলে প্লিজ বলেন বলেন বলেন, এগুলো সবসময় আমরা শিখছি। বাট আপনার আমি লাস্ট 11 বছর ধরে চেষ্টা করছি হচ্ছে কি, আমি যতটুকু জানি সেটাকে ছড়াইতে। যদি এভাবে মার্কেটিং কোনো সময় কি করা কোনো সময় উদ্দেশ্য ছিল না। আমার মূল ব্যবসা হচ্ছে কনসালটেন্সি, মার্কেটিং এর কথা বলতেছি, অন্যভাবে নিয়ে না, ঠিক আছে? এখন আমরা আইএমটাকে একটু দাঁড় করাতে চাচ্ছি। চিটাং এ হচ্ছে এরকম নলেজ প্ল্যাটফর্ম নাই, একটাও খুঁজে পাবেন না। যদিও কি ফয়েজ ভাই বলবো আমার রুম ছোট, এখন অনেক বড় করছি, এসি করছি, এই করছি, কিন্তু এখনো ওই লোকজন, পিপল আর নট হাংরি। এই হাঙ্গারটা, পেট ব্যথাটা তৈরি করতে হবে, ঠিক আছে? আর আমাদের লোকজনের মধ্যে যতদিন এই পেট ব্যথাটা তৈরি হবে না, মানে ক্ষুধাটা নেয়ার জন্য, আমি যতই মার্কেটিং করি, পিপল উইল নট বি হাংরি। মানুষকে হচ্ছে বুঝতে হবে আমি যে জায়গায় আছি, ঠিক আছে, সেই জায়গায় আমি পিছায় আছি। যেমন আমার বয়স অনেক কম এখনো। আমি আজকের দিনে আমি 31টা প্রজেক্টে কাজ করি, মানে 31টা গার্মেন্টস এ কাজ করি। রেজা ভাই ভালো করে জানে, ঠিক আছে? তো আমার বয়সের সাথে যায় না এটা। তো এখন এটা মার্কেটিং করতেছি না, কারণ আমি বিলিভ করি আই হ্যাভ সামথিং বেটার দেন আদার পিপল, যেটা দিয়ে আমি কি কিছু মালিকদের জন্য ভ্যালু অ্যাড করতে পারি। তো আমার সাথে যারা আছে, যেমন রেজা ভাই হচ্ছে হাংরি হয়েছিল এই কোর্সটা করার জন্য, সারা রাত জার্নি করে ঢাকা গিয়ে করতো। এখন রেজা ভাই চাচ্ছে ওনার যে টিমে লোক আছে এগুলোকে একটু শিখাইতে, চিটং একটা প্ল্যাটফর্ম কি আমাদের সাথে করতেছে। অনেকদিন ধরে বুঝায়, লোকজন আসে যায়, এই অবস্থা। তো আমার এই প্রোগ্রাম থেকে যারা আছেন, মেসেজ হলো হোয়াট এভার ইউ আর লার্নিং, ট্রাই টু স্প্রেড, মানে মানুষকে কানেক্ট করেন, ঠিক আছে? মানুষকে বুঝান। মানুষকে না বুঝালে যেটা হবে, আপনি নলেজেবল, আপনার আছে, কেউ আপনার দামও দিবে না। অ্যাটলিস্ট আপনি দাম পাওয়ার জন্য হলো কি একটু ভকভক করেন। যেমন এই প্রোগ্রাম শেষে অনেকে আমার গালি দিবে, অনেকে বলবে, কিন্তু দিন শেষে বলতে হচ্ছে, কারণ আদারওয়াইজ কি পথে দেখলেও কেউ জিজ্ঞেস করে না ভাই, নাহলে আমার ব্যবসাও চলবে না। তো সবাইকে ধন্যবাদ আচ্ছা অনেকক্ষণ আজিম ধরে ভাই, সহ্য করার জন্য। আমি হ্যাঁ একটু ভাই, অ্যাড করি ভাই। আমি চিটাগাং এ যেহেতু আছি, আপনার আজকের খুবই ইন্টারেক্টিভ সেশনটা ছিল, আমি রিয়েলি খুব এনজয় করছি। তো আমি এক্সপেক্ট করব যে আপনি ঈদের পরে একটা সেশন এই বিষয়টার উপর আমাদেরকে একটা লাইভ সেশন নিবেন, আপনি আইএমএ তেই নিবেন, আমরা এটাতে আমরা অ্যাটেন্ড করবো আর কি। আমি ভাই IIM আমার ওখানে দাওয়াত রইলো, চা নাস্তা ফ্রি, বুঝছেন, আমি এসি গেছি, রুমে আমি বাতাস IIM ফ্রি, গেছি, ডিজিটাল ক্লাব, আমি প্লিজ গেছি। আসেন। আমি আসতে বলছি, দাওয়াত দিচ্ছি, আরো কয়েকজন ধরে নিয়ে আসেন। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। অনেক ভালো সেশন একটা ছিল ভাই। আমি সিরিয়াসলি আমি মানে পুরাটা সময় শুনলাম, আমি মানে আই রিয়েলি এনজয়, আমার বেশ ভালো লাগছে। যেহেতু আমি এখন 6 সিগমা করতেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি খুব রিলেট করতে পারছিলাম, মনে হচ্ছে যে আরো কিছুক্ষণ শুনি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের তো আরো 5 মিনিট আছে। কেউ আর কোনো কিছু অ্যাড করতে চান জি কিনা বা জি, কিছু কেউ যদি কোনো কোশ্চেন আমি করেন। বলতে চাই কেউ একটু ফয়েজ ভাই, মন্দ লাগাও কলিম ভাই, কেউ যদি একটু মন্দ লাগা বলে আমার ইমপ্রুভমেন্টের জন্য, আজিম ভাই যে একটু ইমপ্রুভ করা দরকার জি, ছিল, ওই যে সেটা আমি জয়দীপ ভাই মনে হয় প্রশ্ন জি করছেন। জি ভাই করেন। বেসিক্যালি ফয়েজ ভাইয়ের উদ্দেশ্য বলছি। আমি ফয়েজ ভাইয়ের পিডিএফ 35 পিডিএফ কোর্স করেছিলাম কত 2013 সালে মনে হয়, রূপায়ণ থাকতে। আমি এখন কানাডা থেকে বলছি। আর ফয়েজ ভাইকে বিশেষ ধন্যবাদ দিতে চাই ওনার যে শিক্ষাগুলো, এবং পরবর্তীতে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে কানাডাতে এসে রিসেন্টলি আমি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি হ্যালিফ্যাক্স হারবার ব্রিজে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি বলতে চাই যে আপনারা যে জিনিসগুলা এখানে বাংলাদেশে আলোচনা করছেন,
মানে এইখানকার কনসেপ্টে, নর্থ আমেরিকার কনসেপ্টে এগুলো এত অ্যাডভান্স কনসেপ্ট। I really honor your initiative and endeavor. আমি এই কথাটা আপনাকে বলতে চাই বিকজ রিসেন্টলি আমি 3rd মেতে আমার জয়নিং ডেট, এবং দ্যাট টু উইথ ফার্স্ট an engineering assignment, এবং দ্যাট ইজ ডিউ টু মাই প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স হুইচ আই কালেক্টেড ফ্রম বাংলাদেশ, knowledge from ফয়েজ ভাই and also my initiative, আমার ইচ্ছা সবকিছু মিলে মানে ওর জন্য আপনার সাথে জয়েন করেছি। এবং আমি সত্যি বলতে চাই যে আপনারা এই প্রচেষ্টা চালিয়ে যান। These are all evolution, মানে এটা এমন না যে nothing one something is very fixed, এটা যুগ যুগ ধরে চেঞ্জ হবেই, কারণ আমাদের রিকোয়ারমেন্ট, স্টেক হোল্ডার, আমাদের সবকিছু মিলে স্কোপ, আমাদের এভরিথিং উইল ইনফ্লুয়েন্স আওয়ার দিস নলেজ। সো আমি মনে করি যে এই যত আলোচনা চালাই যেতে পারবো ততই আমাদের নলেজ বাড়বে এবং আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা এগুলা দিতে পারবো। তো এটুকুই। তো নেক্সট টাইম আমি খুব হ্যাপি আজকের আপনাদের অনুষ্ঠানে জয়েন করে। থ্যাংক ইউ ভেরি মাচ দ্য প্রেজেন্টার আজিম ভাই এবং ফয়েজ ভাই তো ব্যক্তিগতভাবে চিনি। আশা করি এই ক্লাবের সাথে থাকবো এবং ভবিষ্যতে আরো এই ধরনের ক্যাজুয়ালি হলেও ক্লাস চালাই যান, বিকজ সবসময় হয় না, ভার্চুয়াল না ছাড়া এখন হয় কি ভেরি ডিফিকাল্ট এই যে ফর্মাল ক্লাসে গিয়ে জয়েন করা এবং শিক্ষা নেওয়া। থ্যাংক ইউ ভাই। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ রিয়েলি মানে সারপ্রাইজ আপনি কোর্সে মানে এখানে ঢুকছেন। আমি তো চিন্তা করতেছিলাম জয়দেবকে হাইওয়েতে আছে উনি। আফটার হিয়ারিং ইওর ভয়েস আই রিকগনাইজ ইউ অ্যাকচুয়ালি। ভেরি গুড, কংগ্রাচুলেশন। আপনি এখানে ইয়ে করতেছেন। আপনার ফিটনেস কেমন চলতেছে? টেনিস এন্ড আদার্স? অফকোর্স খুবই ভালো চলছে। বেসিক্যালি আমার ছেলেরই আমার পার্টনার, ও 4th ইয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ায়। হ্যাঁ, আর আমার ওয়াইফও ব্যাংকে ঢুকে গেছে এখানে স্কোশিয়া ব্যাংকে। সো উই আর হ্যাপি বাট উই মিস আওয়ার কান্ট্রি। করোনার জন্য দেশে যেতে পারি না, এটা সবচেয়ে আমাদের দুঃখের কারণ। দোয়া করেন এটা যেন তাড়াতাড়ি সলভ করে দেশে আসতে পারি। ভাইয়া জয়দীপ দা কিন্তু হ্যাঁ। আমার অনেক সিনিয়র। হ্যাঁ, উনি আমাকে ভাই বলে ডাকতেছে, ইটস এ অনার ফর মি, বাট উনি কিন্তু আমার অনেক সিনিয়র এবং উনি আমার ক্যাট কলেজেরও বড় ভাই। উনি ক্যাট কলেজের অ্যাডজুটেন্টও ছিলেন। তো হি এক্স আর্মি অফিসার, সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। তো আপনি ছোট একটা পরিচয় দিলাম আর কি আপনার ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ইটস মানে আপনি থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর জয়েনিং উইথ আস টুডে। ওকে ওয়েলকাম। আবার Thank কথা you, হবে। আজিম ভাই thank এবার you. আজিম ভাই এবার বুঝছেন তো অ্যাডাপ্টেবিলিটি, এটা নিয়ে আমাদের কি কি লাভ হচ্ছে। কানাডা, ইউএস কোথা থেকে জয়েন করছে আপনি গাড়ি থেকে জয়েন করছেন, এরপরও যদি না বুঝতে পারেন, অন্যকে না বুঝতে মার্কেটিং ওটা দিয়ে করতে হবে। রাজা ভাই আমি একটা জিনিস মানে অ্যাড করি আর কি, এটা আমার পার্সোনাল শেয়ারিং, যেহেতু কেউ প্রশ্ন করতেছে না আর কি। আমি একটা জিনিস, সেটা আজিম ভাইয়ের সঙ্গে অনেকগুলো জায়গায় আমার মেলে না, কারণ হি ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ অপারেশনস এন্ড উই আর ওয়ার্কিং মোরলি ফোকাসিং অন প্রজেক্টস এন্ড এভরিবডি নোজ প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং অপারেশন ম্যানেজমেন্টের মধ্যে যদিও আমরা দুজনার আর কি। তো এই যে আমি আসলে যেটা আজিম ভাই, আই নেভার লুক ব্যাক ফর দ্য রেজাল্টস। আমি যেটা মনে হয় আর কি, আই এম ওয়ার্কিং উইথ দিস ইন্ডাস্ট্রি লাস্ট অলমোস্ট 12 ইয়ার্স। আগে তো সরাসরি প্রজেক্টে কাজ করতাম, এখন না কনসাল্টিং ট্রেডিংয়ে ঢুকছি। আমি একটা জিনিস লক্ষ্য মানে হোয়াট আই ফিল অ্যাকচুয়ালি প্রথম 2-3 বছরে আমি when I try to look back about the results, এখান থেকে ফ্রাস্ট্রেশন আসতো। লোকজন পরীক্ষা দিচ্ছে না, নিচ্ছে না, কাজ করতেছে না। তো তখন আমি আমার মাইন্ডসেটটা একটু চেঞ্জ করলাম যে আই নেভার লুক ব্যাক ফর দ্য রেজাল্টস। আমি কাজের মধ্যে তখন মজা খোঁজা শুরু করলাম যে ওয়েল আমি লোকজনকে বুঝাবো এবং বলবো তারা কি করলো না করলো, আই উইল নট লুক ব্যাক ফর দ্যাট। তো তখন দেখা গেছে যে আমার মধ্যে হতাশাটা আসে না। আমি কিন্তু সরকারি প্ল্যানিং কমিশনে 2000 অনেক আগে থেকে কাজ করি। তো তারা তখন যে অবস্থায় ছিল হাসাহাসি করতো, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেপ্ট গুলো নিয়ে হাসতো, মানে অনেকটা অবজ্ঞার চোখে দেখতো আর কি। তো তখন খুব হতাশা লাগতো যে কি অবস্থা। কিন্তু এখন না ফয়েজ ভাই, এই জায়গায় আপনার সাথে যে দ্বিমত বললাম না, আমি হতাশা আর পাবলিকও না, বুঝছেন আমি কি পরিমাণ দৌড়াই আর কি, এগুলো নিয়ে রাজা ভাই খুব ভালো করে জানে। যেমন আমার গাড়ির ডায়াল যদি দেখেন, 1.5 বছর 67,000 কিলো চালাইছি 1.5 বছরে। তার মানে বুঝেন বাংলাদেশে কোন প্রান্তে প্রজেক্ট বলেন, ঠিক আছে, প্রোডাক্টিভিটি, আপনি যেটা রেজাল্ট, আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেজাল্ট, বাট ক্লায়েন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেজাল্ট, দে সিক রেজাল্ট, দে এক্সপেক্ট সামথিং বেটার ফ্রম আস, দ্যাটস হোয়াই উই হ্যাভ টু প্রোভাইড। ওই জন্য বলছি রেজাল্ট। কিন্তু এই যে নলেজ শেয়ারিং, এটা রেজাল্টের জন্য বসি না, এটা তো মনের আনন্দ। আপনি যেটা করছেন মনের আনন্দে, বুঝছেন। এখন যেখানে মনের আনন্দে কাছে রেজাল্ট সেটা আমার লেগে যায়, ওই যেখানে মনের আনন্দে, এখানে মার্কেটিং করি না। মানে ওই জন্য উনি বারবার যেমন বলছে কি, আপনি একসময় কি রেজাল্ট আসবে,
যেমন জয়দেব ভাই আপনাকে অ্যাকনলেজ করলো, ঠিক আছে, হোয়াট এভার ইউ আর ডুইং ইটস রেজাল্ট ওরিয়েন্টেড, কারণ আপনি হয়তো রেজাল্ট চাচ্ছেন না, বাট ইটস ক্রিয়েটিং রেজাল্ট। এটা হচ্ছে সবচেয়ে মানে বড় অ্যাচিভমেন্ট আর কি। তা আমরা যে যার জায়গা থেকে যদি কি আগায় যাই, ঠিক আছে, টিম হয়ে কাজ করি, হোপফুলি মানুষ হাসুক, কি আসে যায়। আমার বয়স কম, আমি ফ্যাক্টরি যখন কনসাল্টিং করতে যাই আর কি, দেখে বুড়া বুড়া লোক, আরে এত টু ইয়াং, কি দিবে আমারে। 1 বছর পরে যখন দিয়ে আসে এটা বোঝা, আচ্ছা তো মানে কি দান্না মরিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলো আর কি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেজাল্ট। আলহামদুলিল্লাহ ওই জায়গায় কি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি নাকি? হ্যাঁ, 5টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে শেষ করে দেন ভাই। আমরা শেষ করি, তাইলে শেষ করি, যেহেতু আজকে আর কেউ কিছু বলছে না। এখন আজিম ভাই নাকি প্রথমে বলে ফেলছে আমি ম্যানুফ্যাকচারিং এ আছি, গার্মেন্টস এ আছি, এইসব বলাতে নাকি বাকিরা একটু চিন্তা করছে না না আমরা এই সম্পর্কে কোশ্চেন না করে বুঝতে পারছি না আর কি। ওকে, ধন্যবাদ আজিম ভাই এবং সবাইকে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে, আবার একসাথে আমরা তো সেশন করছি, কন্টিনিউ করছি। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ, আর 1 ঘন্টা আমাকে সহ্য করার জন্য। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় মাফ করে দিবেন। আই এম সরি, ভেরি সরি ফর দ্যাট। যদি আমি ওই গার্মেন্টস এর ভাষায় কথা বলে ফেলি আর কি। না না, থ্যাংক ইউ আপনাকে। সবাইকে ধন্যবাদ। আপনার মূল্যবান টাইম দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।